প্রথমত হচ্ছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার কথা ছিল 2টার সময়, উনি এলেন না। কি বলবেন? আপনি আসছিলেন আপনি আরেকবার করুন। বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার আসার কথা ছিল কিন্তু উনি এলেন না। যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে উনি আপনার কাছে আর এলেন, চিঠি ছিঁড়ে দিলেন। উনি যে চিঠিটা নিয়ে আসার কথা ছিল সেই চিঠিটা উনি এসএসসি ভবনের সামনে ছিঁড়ে দিলেন। তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা উনি। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনারা চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন। ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই। তো কি খেলা থাকবে? অনশন টনশন নয়, এবার সেই 67 সালের আন্দোলন দেখতে পাবেন। অনশন কি? হাতে মোমবাতি নিয়ে নেকামি? এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের তিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিক যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওয়েমার, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয় 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন, তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক
যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন, কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, বাংলা ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি।